দেশ বিদেশের ব্যবসা বাণিজ্য আর অর্থনীতির সব খবর নিয়ে আমন্ত্রণ জানাচ্ছি ই-ভ্যালি বিজনেস রিপোর্টে। প্রণোদনার ঋণের অর্থ যাচ্ছে অন্য খাতে, নিয়ন্ত্রণে বিশেষ নজরদারির নির্দেশ কেন্দ্রীয় ব্যাংকের। 2020 সালে কাজ হারিয়ে দেশে ফিরেছেন 5 লাখ প্রবাসী, 2 লাখকে প্রশিক্ষণ দিতে চায় সরকার। বিধিনিষেধের জেরে চট্টগ্রাম বন্দরে কন্টেইনার জট, কারখানা বন্ধ থাকায় পণ্য নিচ্ছে না ব্যবসায়ীরা। এমন সব খবর নিয়েই আমাদের আজকের আয়োজন। করোনার ক্ষতি পোষাতে দেয়া ঋণের কিছু অংশ পুঁজিবাজার সহ অনুৎপাদনশীল খাতে যাচ্ছে, যা এই উদ্যোগের লক্ষ্যকে বাধাগ্রস্ত করছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে এরই মধ্যে ঋণ বিতরণ এবং এর ব্যবহারে নজরদারি বাড়াতে ব্যাংকগুলোকে বিশেষ নির্দেশনা দিয়েছে বাংলাদেশ ব্যাংক। যদিও ব্যাংকাররা বলছেন ঋণের অর্থের গন্তব্য চিহ্নিত করা কঠিন। সৌরভ রহমানের রিপোর্ট। মহামারীর নেতিবাচক প্রভাব এড়াতে 28টি প্যাকেজের আওতায় এ পর্যন্ত 1,31,000 কোটি টাকারও বেশি প্রণোদনা ঘোষণা করেছে সরকার, যার প্রায় 1 লাখ কোটি টাকাই ব্যবসার ঋণ। এর মধ্যে বড় শিল্পের 40,000 আর ক্ষুদ্র মাঝারির 20,000 কোটি টাকা ঋণের 1 বছর শেষ হয়েছে। দ্বিতীয় দফায় আরও 53,000 কোটি টাকা বিতরণে ব্যাংকগুলোকে চিঠিও দিয়েছে বাংলাদেশ ব্যাংক। একই সঙ্গে দিয়েছে সতর্ক বার্তাও, কেননা প্রথম দফা ঋণের অনেক অর্থেরই অপব্যবহার হয়েছে বলে জানা গেছে। স্যাংশন লেটারে যে যে কাজের জন্য দেওয়া হচ্ছে সেই কাজে থেকে যদি অন্য কোনো কাজে সেটাকে ইউজ করা হয়, এটাকেও দেখভাল করার জন্য ব্যাংকের সমস্ত নির্বাহীদেরকে আবার স্মরণ করে দেওয়া হচ্ছে সেটা পরিপালন করা হচ্ছে কিনা। কিন্তু এখন যেহেতু করোনার সময় আমরা যেহেতু ইন্সপেকশন করতে পারছি না, আপনাদের ইন্টারনাল যে ইন্সপেকশন সিস্টেম আছে তারা যেন এটা সবসময় এটা দেখে যে যে কাজে দেওয়া হয়েছে, উৎপাদনশীল কাজে দেওয়া হয়েছে, অনুৎপাদনশীল খাতে যেন এটা না চলে যায়। প্রণোদনা প্যাকেজের আওতায় ওই ঋণ দেওয়া হয়েছিল ব্যবসার চলতি মূলধন হিসেবে। তবে কেন্দ্রীয় ব্যাংকের পর্যবেক্ষণ বলছে অনেক গ্রাহক ওই অর্থ দিয়ে জমি কিনেছেন, কেউ গাড়ি বা বাড়িতে বিনিয়োগ করেছেন। বড় একটি অংশ গেছে পুঁজিবাজারেও। এমনকি এই ঋণ নিয়ে অনেকে পুরনো দায় শোধ করেছেন বলে জানা গেছে, যার নিয়ন্ত্রণে ব্যাংকের অভ্যন্তরীণ নিরীক্ষা ব্যবস্থা জোরদার করতে বিশেষ সেল গঠনের নির্দেশনা দেওয়া হয়েছে। আমরা সেটা করছি এবং এটা মনিটরিং ব্যবস্থাও আমরা করেছি। আমাদের অডিট ডিপার্টমেন্টও কাজ করছে। বাংলাদেশ ব্যাংকও কিন্তু কোনো ক্ষেত্রে কিন্তু তারাও কিন্তু ইন্সপেকশনে আসছে যে এই স্টিমুলাস প্যাকেজের টাকাগুলো ঠিক মতো হচ্ছে কি। টাকা তো এটা যার হাতে যাবে তার কথাই বলবে, কিন্তু সেই টাকাটা যাতে সৎভাবে যে পারপাসে দেওয়া হয়েছে সেভাবে উদ্দেশ্যে সেটা ইউজ করা হয়, সেটা মনিটরিং করা আমাদেরও যেমন দায়িত্ব, গ্রাহকেও দায়িত্ব। মুদ্রার যে তারল্য, অত্যাধিক তারল্য বাংলাদেশে বর্তমানে আছে, সেটাকে যদি কিছুটা সংযত পর্যায়ে রাখতে পারে তাহলে এই সমস্যাটা বহুলাংশেই দূরীভূত হবে। এবং তারল্য যতদিন বেশি থাকবে স্টক মার্কেটে বা জমি জমা, অ্যাপার্টমেন্ট ইত্যাদিতে এই টাকা ব্যবহৃত হবে। তবে যেসব গ্রাহক শর্তের বাইরে ঋণের অর্থ ব্যবহার করেছে তাদের তালিকা করার উদ্যোগও নেওয়া হচ্ছে বলে জানা গেছে। কালো তালিকাভুক্ত সেসব গ্রাহককে নতুন করে ঋণ না দেওয়ার সিদ্ধান্ত হতে পারে। সৌরভ রহমান, বিজনেস রিপোর্ট, মাছরাঙা টেলিভিশন। করোনার প্রভাবে 2020 সালে কাজ হারিয়ে দেশে ফিরেছেন প্রায় 5 লাখ প্রবাসী কর্মী। তাদের মধ্যে 2 লাখ কর্মীকে পুনর্বাসনে একটি প্রকল্প হাতে নিয়েছে সরকার। এই সংক্রান্ত প্রকল্পটি অনুমোদন দেওয়া হয়েছে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে অনুষ্ঠিত জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি একনেক সভায়। এতে ব্যয় হবে 427 কোটি টাকা। করোনা সংক্রমণ শুরু হবার পর কাজ হারিয়ে দেশে ফিরে আসতে বাধ্য হন বিশ্বের বিভিন্ন দেশে অবস্থানরত কয়েক লাখ অভিবাসী শ্রমিক। সংক্রমণ কমে আসা শুরু হলে তাদের অনেকে আবার কাজে ফেরত যেতে পারলেও সব কর্মীর পক্ষে তা সম্ভব হয়নি। কাজ হারানো সেসব অভিবাসী শ্রমিকদের পুনর্বাসনে একটি প্রকল্প হাতে নিয়েছে সরকার। 2 বছর মেয়াদী প্রকল্পটিতে ব্যয় হবে 427 কোটি টাকা। আমাদের যারা প্রবাসী ভাই বোন কাজ করে টাকা পাঠায়, পরিশ্রম করে, তাদের মধ্যে কেউ কেউ নানা কারণে গত কিছুদিন ফেরত এসছে দেশে। তারা যাতে পুনরায় আমাদের সমাজে রিইন্টিগ্রেট হতে পারে, পুনরায় তার বাড়িতে গিয়ে তার বউ বাচ্চা ফ্যামিলির সঙ্গে মিশতে পারে এবং কোনো একটা সম্মানজনক শোভন পেশায় যুক্ত হতে পারে, এই জন্য সহায়তা দেওয়া হবে। হিসেব বলছে করোনার প্রভাবে 2020 সালে দেশে ফেরত এসেছেন 5 লাখ অভিবাসী কর্মী।
তাদের মধ্যে 2 লাখ কর্মীকে এই প্রকল্পের মাধ্যমে সহায়তা দেওয়া হবে, যেখানে কর্মী প্রতি নগদ অর্থ সহায়তা দেওয়া হবে 13,500 টাকা। এছাড়া দক্ষ ও অদক্ষ কর্মীদের প্রয়োজনীয় প্রশিক্ষণ দেওয়া হবে। 13,500 টাকা আমরা জানি যেটা কোনো দিন দিয়ে সে রিহ্যাবিলিটেট হইতে পারবে তা না, ওইটার সাথে 3-4টা কম্পোনেন্ট আছে। তার সাথে তাকে কিছু ইনসেনটিভ দেওয়া, যাতে তার এই যে কাউন্সিলিং সেন্টারে এসে সুযোগ সুবিধাগুলো নেয় এবং ভোগ করে এবং তাকে ইন্টিগ্রেট করা যায়। এই জন্য 2 লাখ শ্রমিককে সুবিধা দেওয়া হবে এবং এইটার মানে এই জন্য না যে 5 লাখ এক্সক্লুডেড, কিন্তু 5 লাখের মধ্যে কেউ কিন্তু অলরেডি ইতিমধ্যে ফেরতও চলে গেছে। দেশের দক্ষিণাঞ্চলের গ্রামীণ সড়কের জরাজীর্ণ 805টি লোহার ব্রিজ ভেঙে নতুন ব্রিজ তৈরি এবং 1244টি লোহার ব্রিজ নতুন করে তৈরি ও পুনর্বাসন প্রকল্পের প্রথম সংশোধনী অনুমোদন দিয়েছে একনেক। এতে প্রকল্পের মেয়াদ বাড়ছে 1 বছর আর ব্যয় বাড়ছে 498 কোটি টাকা। মূল প্রকল্পের বরাদ্দ ছিল 1835 কোটি টাকা। মাননীয় প্রধানমন্ত্রী এটা আগেও বহুবার জোর দিয়ে বলেছেন, আসলে উনি অত্যন্ত এই বিষয়গুলো অবগত আছেন যে আমাদের কালভার্ট ব্রিজ করতে গিয়ে আমরা নৌপথকে অচল করে ফেলেছি, এটা উনি অবগত আছেন। আপনারা জানেন যে বসিলা ব্রিজটি এখন এত গুরুত্বপূর্ণ নদীর উপরে, এত এখানে নৌ পরিবহন, বর্ষাকালে আপনাদের এখানে চলে না, ওই মানে কার্গোগুলো আসতে পারে না। 2008-এ এটা উদ্বোধন হয়েছে, এটা এখন আবার নতুন ভাঙ্গার কথা চিন্তা করা হচ্ছে এটা উঁচু করার জন্য। তো এটা তো জাতীয় অপচয়, মানে প্রধানমন্ত্রী এই বিষয়গুলো খুব সচেতন। তো সেটা উনি এবার বলেছেন দেখবেন ভালো করে পণ্যবাহী নৌকা, বালির নৌকা, বিভিন্ন চলাচল নৌকা যেন আমরা চলাচল করতে পারে। IWT এর দরকার হলে অনুমতি নিয়ে আপনারা এই করবেন। বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে শিশু কার্ডিওলজি ও কার্ডিয়াক সার্জারি ইউনিট স্থাপন, ঠাকুরগাঁওয়ে বিসিক খাদ্য প্রক্রিয়াজাতকরণ শিল্পনগর স্থাপন, জেলাভিত্তিক মহিলা কম্পিউটার প্রশিক্ষণ প্রকল্প সহ 10টি প্রকল্পের অনুমোদন দেওয়া হয়েছে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে অনুষ্ঠিত একনেক সভায়। এসব উন্নয়ন প্রকল্পের ব্যয় বরাদ্দের পরিমাণ 2575 কোটি টাকা। হিরজুন মীরা, বিজনেস রিপোর্ট, মাছরাঙা টেলিভিশন। চট্টগ্রাম বন্দরে আবারও তৈরি হয়েছে কন্টেইনার জট, বেড়েছে জাহাজ জটও। পণ্য খালাস না করায় এই অবস্থা বললেন বন্দর কর্তৃপক্ষ। আর ব্যবসায়ীরা বলছেন করোনার বিধিনিষেধে কারখানা বন্ধ থাকায় পণ্য খালাস বন্ধ রেখেছেন তারা। চট্টগ্রাম থেকে তাজুল ইসলামের রিপোর্ট। চট্টগ্রাম বন্দরের কন্টেইনার ধারণ ক্ষমতা ৪৯,০১৮ TEU হলেও স্বাভাবিক কার্যক্রম চালাতে খালি রাখতে হয় 30%। ঈদুল আজহার বন্ধের মধ্যেও বন্দর চালু থাকলেও নিয়মিত পণ্য খালাস করেনি আমদানিকারকরা। এ কারণে আটকে রয়েছে ৪৩,৫০০ TEU কন্টেইনার। ঈদের ছুটি, দেশব্যাপী লকডাউন, এ সকল কারণে বিগত কয়েকদিন যাবৎ কন্টেইনার ডেলিভারি খুবই কম হচ্ছিল, তবে তা ক্রমান্বয়ে বৃদ্ধি পাচ্ছে। আজকে প্রায় 2000 কন্টেইনারের মতো ডেলিভারি যাবে। আমরা BGMEA, BKMEA সহ সকল আমদানিকারকদেরকে আমরা আহ্বান জানিয়েছি তাদের কন্টেইনার দ্রুত ডেলিভারি নেওয়ার ব্যাপারে। আর বন্দর ব্যবহারকারীরা বলছেন করোনার বিধিনিষেধে কারখানা বন্ধ থাকায় দেরি হচ্ছে পণ্য খালাসে। আগামী 5 তারিখ পর্যন্ত দেশে লকডাউন থাকবে। সরকারের বিধিনিষেধ মেনে আমরা কারখানা বন্ধ রেখেছি। কারখানা বন্ধ থাকার কারণে আমরা আমাদের যেই মালামালগুলি ইতিমধ্যে চট্টগ্রাম বন্দরে এসে পৌঁছেছে সেগুলি আমরা ক্লিয়ার করে আমাদের ফ্যাক্টরিতে আনতে পারছি না, যে কারণে বন্দরের মধ্যে এখন কন্টেইনার জট দিন দিন বৃদ্ধি পাচ্ছে। রপ্তানির জন্য দীর্ঘদিন পড়ে থাকা কন্টেইনারগুলো সরিয়ে নিলেই ধারণ ক্ষমতা আরও বাড়বে বলছে বিকটা। অর্থনীতিবিদরা বলছেন বন্দর সচল রাখতে নির্দিষ্ট সময়ে পণ্য খালাসে বাধ্য করতে হবে আমদানিকারকদের। বন্দর কর্তৃপক্ষকে সময় সময় তার যখন স্টোরেজ ক্যাপাসিটি যখন ম্যাক্সিমাম লেভেলে চলে যাবে তখন বন্দর উইল হ্যাভ দ্য রাইট টু সার্ভ এ নোটিশ যে আপনার ফ্রি টাইম 15 দিন হইলেও আপনি 60 দিনের মধ্যে পণ্য নিয়ে যাইতে হবে। এটা দেওয়া উচিত এবং এটা দেশের স্বার্থে করা উচিত এবং আমদানিকারককেও এটা মানা উচিত। চট্টগ্রামে 19টি বেসরকারি আইসিডিতে কন্টেইনার ধারণ ক্ষমতা ৭৮,৭০০ TEU। শিগগিরই সেখানে কন্টেইনার পাঠিয়ে বন্দরে চাপ কমাতে পারবে বলে আশাবাদী বন্দর কর্তৃপক্ষ। তাজুল ইসলাম, বিজনেস রিপোর্ট, মাছরাঙা টেলিভিশন। একদিকে কোভিড-19 পরিস্থিতি সামাল দেওয়া, অন্যদিকে ঋণের প্রবৃদ্ধি তথা বেসরকারি খাতে বিনিয়োগ বাড়ানোর মাধ্যমে কর্মসংস্থান তৈরি করা। এমন বাস্তবতায় চলতি অর্থবছরের জন্য নতুন মুদ্রানীতি দিতে যাচ্ছে বাংলাদেশ ব্যাংক। সেটির চ্যালেঞ্জ নিয়ে আমরা কথা বলবো বিশ্ব ব্যাংকের ঢাকা অফিসের সাবেক জ্যেষ্ঠ অর্থনীতিবিদ ডক্টর জাহিদ হোসেনের সঙ্গে। ডক্টর জাহিদ, বিদায়ী অর্থবছরে বেসরকারি খাতে ঋণের প্রবৃদ্ধি মাত্র 8.5 ভাগ হয়েছে।
যেখানে মুদ্রানীতিতে টার্গেট ছিল 14.8 ভাগ। এক্ষেত্রে ঋণ দিতে ব্যাংকগুলোর অনীহা নাকি চাহিদাই কম ছিল? ব্যাংকারদের অনীহার কারণে চাহিদা থাকা সত্ত্বেও ঋণ দেওয়া হচ্ছে না, ব্যাপারটা সেরকম না। চাহিদাই নাই, কারণ ব্যবসায়ীরা নতুন নতুন প্রকল্পে যা হাতে নেবেন বা তাদের যা ক্যাপাসিটি আছে সেটাকে এক্সপান্ড করবেন, ওই ধরনের পরিবেশ তো এখনো তৈরি হয় নাই। এখন যেটা ঋণের চাহিদা আছে সেটা মূলত ওয়ার্কিং ক্যাপিটাল লোন, যারা ফ্যাক্টরি চালাতে পারছেন বা দোকান খোলা রাখতে পারছেন, আমদানি করছেন, ওইটুকুই চাহিদা, এর বেশি কিন্তু সেখানেও কিন্তু অনেক ডিসরাপশন দেখা যাচ্ছে। এই কোভিডের ইনফেকশন বাড়ছে, লকডাউন আসে, লকডাউন যায়, এই নিয়েও তো বেশ কিছু ডিসরাপশন ওখানে আছে। ওইটাই মেইন কারণ। মানে ভালো প্রকল্প যদি ব্যাংকাররা পেত তাহলে সেখানে তারা যে ঋণ দিত না তা কিন্তু না। এখন তো ব্যাংকারদেরও তো তাদের নিজের ব্যবসার কথাও তো চিন্তা করতে হবে। ব্যাংকিং খাতে তো এখন তারল্যের পরিমাণ প্রায় 2 লাখ কোটি টাকা। অন্যদিকে কোভিড মোকাবেলা এবং কর্মসংস্থান তৈরিতে সরকারেরও ব্যাপক অর্থের চাহিদা আছে। এক্ষেত্রে আসলে আর্থিক ব্যবস্থাপনায় কোন বিষয়ে মনোযোগ দেওয়া জরুরি হবে? আমাদের যে ইনফরমাল সেক্টর এবং গ্রামীণ অর্থনীতির কর্মসংস্থানের যে সমস্যাটা তৈরি হয়েছে, সেখানে সরকারি প্রকল্পের মাধ্যমে সরাসরি কর্মসংস্থান বাড়ার সময় এটাই। মানে এখন যদি এটা আমরা না করি তাহলে কখন করব? পাবলিক ওয়ার্কস এর মাধ্যমে। সেখানে যদি অর্থায়নের সংকট থাকে সরকারের, সেই ক্ষেত্রে ব্যাংকিং সিস্টেম থেকে টাকা নিয়ে সেই ধরনের প্রজেক্ট যদি অর্থায়ন করে তাহলে সেইটা কর্মসংস্থানের মাধ্যমে অর্থনীতিকেও চাঙ্গা করতে একটা ভূমিকা রাখতে পারে। কিন্তু কথা হলো, অর্থনীতি যদি সচল না থাকে তাহলে সেগুলি আপনি খুব বেশি কিছু করতে পারবেন না, সেটারও একটা সীমাবদ্ধতা আছে। কাজে প্রথম প্রায়োরিটি হচ্ছে সাপ্লাই সাইডের দিকে কোভিড ম্যানেজমেন্টটাকে বৈজ্ঞানিকভাবে করা। ওইখানে যদি আপনি মানে এইভাবে যেভাবে চলছে ওঠানামা করতে থাকে, অনিশ্চয়তা যে এখন যেই পরিমাণ আছে, একটা গভীর অনিশ্চয়তা চলছে, তো সেই ক্ষেত্রে সরকার কর্মসংস্থান, সরকারি প্রকল্পের মাধ্যমে কর্মসংস্থানের প্রয়োজন আছে, কারণ জীবিকার সাপোর্টের জন্য। কিন্তু সেটা বিনিয়োগ পরিস্থিতিকে যে খুব একটা উন্নত করতে পারবে সেটা বোধহয় বাস্তবসম্মত আশা হবে না, মানে আশা করাটা বাস্তবসম্মত হবে না। বর্তমান বাস্তবতায় ঋণের প্রবৃদ্ধি এবং বিনিয়োগ বাড়াতে মুদ্রানীতি কেমন হওয়া উচিত বলে মনে করেন আপনি? এই ধরনের সিচুয়েশনে মনিটারি পলিসি খুব বেশি কিছু করতে পারে না, কারণ মনিটারি পলিসি কতটা কার্যকর হবে সেটা তো নির্ভর করছে। আপনি একটা সম্প্রসারণমূলক মুদ্রানীতি গ্রহণ করলেন, কিন্তু ওই সম্প্রসারণটা কার্যকর করতে গেলে তো ক্রেডিটের চাহিদা থাকতে হবে, সেটা সরকারি পর্যায়ে হোক বা বেসরকারি পর্যায়ে হোক। যেখানে অতিরিক্ত তারল্য অলরেডি আছে সেখানে ফার্দার এক্সপানশন করে আপনি তো তেমন কোনো ফলাফল পাবেন না। সেখানে প্রয়োজন হচ্ছে অন্য পলিসি ইনস্ট্রুমেন্ট। মানে একদিকে যেমন ফিসক্যাল পলিসি মাধ্যমে যদি আমরা এই ক্ষুদ্র কুটির শিল্প খাত, যারা ক্রেডিট বঞ্চিত বা ক্রেডিট পাওয়ার যোগ্যতাও রাখেন না বর্তমান পরিস্থিতির কারণে, সেখানে যদি তাদের প্রতিষ্ঠানগুলো যাতে দাঁড়িয়ে থাকতে পারে সেই ধরনের সহায়তা ফিসক্যাল সাইড থেকে পৌঁছানো যেত, তাহলে হয়তো তারা ক্রেডিট নেয়ার মতো পর্যায়ে যেতে পারবে। মানে তাদের ধরেন বাজারজাত করার মতো সুযোগ নাই, উৎপাদন করছে গ্রামে বসে কিন্তু সে বিক্রি করতে পারছে না, কারণ সাপ্লাই চেইনে তার কানেক্টিভিটিটা নাই। লকডাউনের কারণে, ভাইরাসের কারণে তার নর্মাল যেই প্রসেসটা ছিল সেটা কাজ করছে না। তো সেই জায়গায় তাকে যদি আমরা বাজারের সাথে সংযুক্ত করার জন্য কারিগরি সহায়তা দিতে পারতাম, ধরেন ইন্টারনেট প্ল্যাটফর্মের সাথে তার যদি একটা সংযোগ করার ব্যবস্থা করা হতো এবং তার যেখানে উৎপাদন করে সেখান থেকে তার পণ্যগুলো নিয়ে ভোক্তার কাছে বা তার ক্রেতার কাছে পৌঁছে দেওয়ার ব্যবস্থা করা হতো, তাহলে তো তার ক্রেডিটের চাহিদাটা তৈরি হতো, তখন সে আরো উৎপাদনে যেত। কাজে সেখানে তো মনিটারি পলিসি ইনস্ট্রুমেন্টটা কাজ করবে না, সেখানে আপনার সাপ্লাই সাইড ইন্টারভেনশন লাগবে। সাপ্লাই সাইড ইন্টারভেনশনের সাথে সাথে মনিটারি পলিসি যদি আপনি যোগ করেন তখন যৌথভাবে সেটার ফলাফল পাবেন।
ইতিবাচক ধারায় লেনদেন শেষ হয়েছে ঢাকা শেয়ার বাজারে। সার্বিক সূচক ডিএসএক্স 37 পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ৬,৪17তে। লেনদেন হয়েছে মোট 1,360 কোটি টাকার। হাতবদল হওয়া শেয়ার ও মিউচুয়াল ফান্ডগুলোর মধ্যে দাম বেড়েছে 218টির, কমেছে 122টির, আর অপরিবর্তিত রয়েছে 35টির দর। এবার বাজার নিয়ে বিশ্লেষণ শুনবো অ্যালায়েন্স ক্যাপিটাল অ্যাসেট ম্যানেজমেন্টের। মার্কেট আজকে রিলেটিভলি ভালো পারফর্ম করেছে ইন টার্মস অফ ভ্যালু অ্যান্ড ভলিউম। এরকম প্যান্ডেমিক সিচুয়েশন থাকা সত্ত্বেও ইনভেস্টররা যেমন আছে মার্কেটে যথেষ্ট অ্যাক্টিভ ছিল, যেটা টার্নওভারে রিফ্লেক্ট হয়েছে। আজকে মোটামুটি সব সেক্টরই ভালো পারফর্ম করেছে, তবে সবচেয়ে ডমিনেন্ট সেক্টর ছিল ইন্স্যুরেন্স সেক্টর, ফলোড বাই ফার্মাসিউটিক্যালস অ্যান্ড ইঞ্জিনিয়ারিং সেক্টর। ওভারঅল মার্কেটের এই স্ট্যাবিলিটি বিনিয়োগকারীদের আত্মবিশ্বাসকে বাড়াতে সক্ষম হয়েছে বলে আমরা মনে করি। দর্শক, আমাদের যে কোনো পর্ব নিজেদের সুবিধাজনক সময়ে দেখতে সাবস্ক্রাইব করুন বিজনেস রিপোর্টের অফিসিয়াল ইউটিউব চ্যানেল। ফেসবুক পেজে লাইক দিয়ে আপডেট থাকুন ব্যবসা বাণিজ্যের আলোচিত সব ঘটনা সম্পর্কে। আর আপনাদের মতামত জানান ইনবক্সে। আজ এটুকুই, বিদায় নিচ্ছি, ভালো থাকবেন।